পৃথিবীতে সবচাইতে পরিশ্রমী আর্টিস্ট আমরা, পৃথিবীতে সবচাইতে ট্যালেন্ট আর্টিস্ট আমরা, এটা আমরা বলতে পারি। কারণ আমাদের এখানে 2 দিনে 1 ঘন্টার একটা নাটক শেষ হয়, 3 দিনে 90 মিনিটের একটা টেলিফিল্ম শেষ হয়। এটা ওয়ার্ল্ডের কোথাও নাই, এবং এই সময়ও দিবে না, এই সময় দিবে না। সুপ্রিয় সুধী, সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাংলা বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের বাক্য রক্তে ধোয়া। আমরা সবসময় বলি আমাদের এই যে বাংলা ভাষার প্রতি, আমাদের মাতৃভূমির প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা তৈরি হচ্ছে আগুনের ভেতর থেকে। আমরা সংগ্রাম করে, আন্দোলন করে তৈরি করেছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশের গান, এই বাংলাদেশের চলচ্চিত্র, এই বাংলাদেশের নাটক, কবিতা, গল্প সব কিছুই এসছে একটি সংগ্রামের ভেতর দিয়ে। সুতরাং এর তাৎপর্য খুবই অন্যরকম। আজকে আমাদের চলচ্চিত্রের নতুন এক মানুষ, এই প্রজন্মের আদর আজাদ। অনেকগুলো ছবি ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। এই নায়কের চেহারাও দেখতে খুব সুন্দর। আমার আগে থেকে জানা যে বিষয়টা, ও খুব লেখাপড়াও করে, একটা নলেজ বেসড আমাদের যে চলচ্চিত্রের জায়গা, সেই জায়গায় সে আছে। আজকে আমাদের অতিথি, তাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমরা জানি মানুষের ধারণা যে সিনেমা উঠে যাচ্ছে, আপনি কি বলেন? হল সংখ্যা কমে যাওয়াতে মানুষ এরকম বলছে, সিনেমা উঠছে না, হল সংখ্যা কমছে, সেটা আরেকটা দিক। কিন্তু আবার তো ভালোও হচ্ছে, কারণ গত ঈদে যদি আপনি খেয়াল করে দেখেন, ইভেন ঈদ না, এরপরে যে কয়টা ছবি রিলিজ হয়েছে, যেরকম দেলুপি নিয়ে অনেক কথাবার্তা চলছে, এটা গত বছরের নন ফেস্টিভ একটা ছবি। দেন আরও বেশ কিছু ছবি আছে যেগুলো আসলে বাইরে সবসময় যাচ্ছে, একটা আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে, দেশের চলচ্চিত্র শিল্পের মুখ উজ্জ্বল করছে। তো উঠে কোথায় গেল? এখন তো আমি তো মনে করি যে এখন আরও ভালোভাবে হচ্ছে। হল কমে গেছে, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মও তো তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, তাই না? জি, ওইটাতেই আমি আসছিলাম যে দেখেন, হল সংখ্যা যদি কমে, কিন্তু তারপরেও দর্শকের রুচি চেঞ্জ হচ্ছে, মানুষের টেস্ট বলি কিংবা চিন্তা চেতনা বলি চেঞ্জ হচ্ছে। যখন আমার লোকাল ছবি দেখে অনেকেই মনে করেছে যে তামিল হিরো, সো কেন তুলনা করছে? একটা সময় তামিল ছবি কিন্তু বাংলাদেশে কিন্তু কেউ দেখতে পারেনি কিংবা চলেনি। হ্যাঁ, তুলনাটা তো করবেই। যদি ওই স্ট্যান্ডার্ডে আমরা যেতে পারি কিংবা ধারণা যদি করতে পারি, কে জানতো যে বলিউড ইন্ডাস্ট্রি থেকে তামিল ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে। বাংলা ভাষার চলচ্চিত্র, আপনাদের সময়ের এই চলচ্চিত্র কি আন্তর্জাতিক মান স্পর্শ করতে পারছে? ডেফিনেটলি। না হলে রেহানা মাহিরিয়াম নূর কানে গেছে, ফেস্টিভে গেছে, তারপর কি আদনান রাজীব ভাইয়ের আরেকটা ছবি, এটা নিয়েও তো অনেক কথাবার্তা চলছে। ইভেন তো সারোয়ার ফারুকী স্যারের গল্পটা আপনি দেখেন, বাইরে তো এই সমস্ত ছবিগুলো তো আসলে আমাদেরকে প্রেজেন্ট করে। আমি কোনটা কমার্শিয়াল, কোনটা নন কমার্শিয়াল এটা বলবো না, সব ছবি আসলে কমার্শিয়াল, সব ছবি কমার্শিয়াল। সেখান থেকে এই ছবিটা যে মানুষ দেখছে, আমি বর্তমানে একটা কাজ করছি ঢাকায় দেবদাস ছবিটা করার পেছনে যদি আমাকে ওই কারণ জিজ্ঞেস করেন যে কারণ কি, এটা পুরান ঢাকার যে ঐতিহ্য, আভিজাত্য, এখানে সভ্যাসী ভাষা ছিল, কুট্টি ছিল, সভ্যাসী, আমিও জানতাম না সভ্যাসী মানে কি। উর্দুতে যারা কথা বলা, এদেরকে বলা হতো সভ্যাসী। ইভেন কুট্টি ভাষাটা তো আমরা জানি। তো ডিরেক্টর স্যার যখন আমাকে বললো এটা না মানে আমরা যেভাবে কাজটা করছি, অলরেডি আমার শুটিংয়ের ফার্স্ট লটের আমার সাকরাইন বেজ একটা কাজ ছিল আমাদের 3 দিনের। তো পুরান ঢাকার যে রিচুয়াল অ্যান্ড কালচার, এখানে হোসেনি দালান থেকে শুরু করে হাসান হোসেন, শিয়া, হিন্দু, মুসলিম, সবার যে একটা সম্পৃক্ততা, সবার যে একটা এটাকে কি বলে, একে অপরের সাথে যে পরিপূরক, এখানে কোনো ধর্ম, কোনো কিছু না, কোনো ধর্ম, জাতপাত নির্বিশেষে যখন একটা ফেস্টিভ হচ্ছে, ফেস্টিভটা আসলে সবার, তো সবাই কিন্তু আমরা পালন করছি। যেটা আমি করে আসলাম যে শুটিংটা, তো এটা আমার ডিরেক্টর স্যারের চাহিদাটা হচ্ছে কিংবা ওনার চিন্তা চেতনা হচ্ছে, এটা আমি বাংলাদেশকে প্রেজেন্ট করব, বাংলা সিনেমাকে প্রেজেন্ট করব, আমার পুরান ঢাকাকে প্রেজেন্ট করব, কারণ সে হচ্ছে পুরান ঢাকার একজন মানুষ। তো যার কারণে তার লেখা পড়া সব কিছু মিলে ছবির জায়গাটা অনেক বড় হয়ে গেছে। ইভেন এটা যখন পাবলিক ইন্টারন্যাশনালি যখন এটা ফেস্টিভে যাবে, আমাদের ফেস্টিভ্যালই টার্গেট, তখন আসলে ঢাকাইয়া কিংবা বাংলাদেশের মধ্যে ঢাকাইয়া কিংবা ঢাকার ভাষাভাষী মানুষের এটা তো অনেক বড় একটা পার্ট। সেই যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যেটাই হয়েছে, রাজনীতিতেই সবার আগে মানুষজন আসলে ভিকটিম হয়। তো পুরান ঢাকায় যে একটা ক্রিশ্চিয়ান কালচার, এটা যখন প্রেজেন্ট করতে পারছি, তার মানে এটা তো আমার একটা সৌভাগ্য অবশ্যই বলতে পারি।
আর আমি একটা কবিতা লিখেছিলাম, জি। সেখানে আমি বলেছিলাম যে পুরনো ঢাকাকে চিন্তা করে যে এই শহরের প্রতিটি গলিতে একজন জুলেখা থাকে আর একজন ইউসুফ। বাহ বাহ। ওদের কিন্তু প্রেমের জগৎটা সেটাই, কাছাকাছি ঘর খুব বাড়ি, তো কাছাকাছি। ওদের প্রেম হয় এবং সেটা খুব দুর্দান্ত। এর কাহিনীগুলো আমরা জানি না, যারা কিছু কিছু জানি তো আমরা বুঝি যে এদের প্রেমগুলো কিন্তু অন্য ধরনের। সুতরাং দেবদাসের ঢাকায় যে আগমন, সেটা আমার বিশ্বাস যে খুব জমবে আর কি, ইনশাল্লাহ, দোয়া তাই না? আপনি কোন ছবিতে অভিনয় করে একটু তৃপ্তি পেয়েছেন এই সময়ের মধ্যে, যদি আপনি অনেক তরুণ? এই সময়ের মধ্যে আমি যদি একটু 1 বছরের মধ্যে যদি বলি, বর্তমানে আমি 3টা প্রজেক্টে কাজ করছি। আমি যখন যে প্রজেক্টটা করি সেটা আসলে তৃপ্তি সহকারেই করার চেষ্টা করি, ইভেন দো আমি কাজটাকে, ক্যারেক্টারটাকে আমি বিশ্বাস করি। সমস্ত বাচ্চাই তো আসলে সমান হওয়াটাই উচিত বাবা মার কাছে, কিন্তু তারপরও থাকে না যে এ একটু বেশি বেয়াদবে, একটু বেশি ভালো, এ একটু অন্যরকম থাকে। তো বর্তমানে 3টি ছবির কাজ আমার চলছে। প্রথমে ঢাকায় দেবদাসের কথা তো বললামই, ইটস বাই ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার যদি বলি। কাহিনীটাকে ওই শরৎচন্দ্রের ওটাকেই না মডিফাই করা? না, কাহিনীটা হচ্ছে নতুন, একদমই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ঢাকা দেবদাস, ওটার সাথে এটার কোনো মিল নেই। বাহ। এটা কোনো মিল নেই, কারণ পুরান ঢাকার এই যে আপনি যেটা আপনার গল্পের অনুযায়ী যদি বলি যে এই শহরে, ঢাকা শহরে একজন ইউসুফ থাকে, একজন জুলেখা থাকে, প্রত্যেকটা গলিতেই থাকে। তো এটাই হচ্ছে ঢাকাইয়া কিংবা ঢাকায় দেবদাসের হচ্ছে মূল হচ্ছে প্লটটা, তাহলে এই জিনিসটা একদম একদম এটাই। এবং এই কবিতাটা আমি যখন লিখি আমি পুরনো ঢাকাকে চিন্তা করছি। জি। তারপর আমি একটা কাজ করছি ট্রাইব্যুনাল, এটা হচ্ছে রাহেন খানের। এটা খুবই লোমহর্ষক একটা গল্প, রাজনৈতিক না। এটার যেহেতু আগেই বলে দিয়েছে কিংবা একটা প্রেস মিটও হয়েছে এর মধ্যে আমাদের, যে একটা মেয়েকে কেরোসিন দিয়ে মেরে ফেলে তার হচ্ছে জামাই, চিটাগংয়ের। এটা হচ্ছে একদম ট্রু স্টোরি। তো যিনি উকিল সাহেব ছিলেন ওনার সাথেও গিয়ে আমি কথা বলেছি, দিনের পর দিন দেখা করেছি। তো 17 জন উইটনেস, একজন হচ্ছে আই উইটনেস এই কেসের, ফাঁসি নিশ্চিত। এখান থেকে আসলে গল্পটা শুরু হয়, আর আমি করছি লয়ারের ক্যারেক্টারটা। 80-র দশকে, মানে আপনাদের একটু আগের দশকে নায়করা অনেক মোটামুটি কিছু হ্যান্ডসাম সম্মানী পেতেন, এখন আপনাদের অবস্থা কি? আমরা যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা আসলে কেউ মানে খারাপ নেই। ডে বাই ডে সিনেমার অবস্থান ভালো হবে। আজকে একটা ছবি যখন 10 কোটি 15 কোটি টাকা সেল দিবে, তাহলেই তো আমি যখন আমার সেল ভ্যালুটা কখন বাড়বে, যখন আমার হলের সেলটা বাড়বে, আমার গ্রসটা বাড়বে, তখনই তো আমার নেটটা, আমার তখনই তো প্রোডিউসার চাইবে যে আমার চাইবে। সো এটাও যখন বাড়বে না, তখন আমাদের অটোমেটিক্যালি আসলে চেঞ্জ বাই ডে বাই ডে চেঞ্জ হতে থাকবে। আমরা যে ধ্রুপদী ছবি যেগুলো, আমরা যে ক্লাসিক ছবি যেগুলো বলি, যখন আমরা কোনো ক্লাসিক কোনো বড় উপন্যাস কিংবা আমাদের দেশে সেটা যখন আমরা চিত্রায়ন করতে যাব, সেটা খুব একটা লাভজনক হয়তো হবে না। এই ব্যাপারে আপনাদের আগ্রহ আছে কিনা? ইন্টারভিউতে যদি আমাকে কেউ কোশ্চেন করতো যে আগে তুমি কি হতে চাও, হিরো হতে চাও না অ্যাক্টর হতে চাও, যদিও বা আমার শিল্প চর্চাটা অনেক কম, বগুড়ার ছেলে আমি, আমরা কজন শিল্পী গোষ্ঠীর সাথে আমি খুব কম সময়ে আসলে মঞ্চের সাথে যুক্ত থাকতে পেরেছি, কিন্তু তারপরও তখন আমার উত্তরটা ছিল হচ্ছে আমি হিরো হতে চাই। এখন এই জায়গাটা থেকে যখন আমি বেশ কিছু প্রজেক্ট একের পর এক করছি, এখন আমার মনে হচ্ছে যে হিরো তো অনেকেই হতে পারে, অনেকে হিরো হতে পারে, কিন্তু অ্যাক্টর হওয়ার যোগ্যতা আসলে সবার মধ্যে নাই। যদি আপনাকে বলে কোনো প্রোডিউসার যে আপনাকে আমি এই ছবিতে ভিলেন হিসেবে কাস্ট করতে চাই, হ্যাঁ ডেফিনেটলি, এটা তো ক্যারেক্টারের উপর আসলে ডিপেন্ড করবে যে আমি কি অ্যান্টাগনিস্ট হতে পারি, আমি সেটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি আসলে যে প্রেজেন্ট আমি দিয়ে আসছি দর্শককে, সেখান থেকে এটা আমাকে কতটুকু আলাদা করেছে। কারণ বহির্বিশ্বে এরকম অনেক হয়েছে, তো ওই রকম গল্প নিয়ে কেউ যদি আসে বলে, তো দেখা যাবে যে সুন্দর হিরোর পাশাপাশি সুন্দর ভিলেনও, কিংবা একটা হ্যান্ডসাম হিরোর পাশাপাশি একটা হ্যান্ডসাম ভিলেনও। তো এই জিনিসগুলোর চর্চা আমার মনে হয় যে করা উচিত আমাদের। আমাদের যে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে সারা বিশ্বে চলচ্চিত্রের ক্ষেত্রে, আমি নিজে ইউনিভার্সাল স্টুডিও দেখেছি, আমি গিয়েছি, যে সেখানে তার একটা ভালো ছবি হলে সেই ছবিটাকে মিউজিয়াম করে ফেলে ওখানে, অনেকদিন ধরে থাকে, এবং ওটা টিকিট কেটে ওটাকে দেখতে হয়। এটা আমি দেখলাম কয়েকটা ছবি, যেরকম জুরাসিক পার্ক ওটা কিভাবে রেখেছে, মাম্মি ছবিটা কিভাবে রেখেছে, ওগুলো সব দেখলাম। তো আমাদের দেশে আমরা কেন এরকম করছি না, যে আমাদের দেশে একটা ছবি হিট করলে সেটাও দর্শকরা টাকা দিয়ে দেখুক, যে কিভাবে শুটিংটা হয়, কিভাবে সেটগুলো থাকে। গাজীপুরে আমাদের একটা ফিল্ম সিটি আছে, তো ফিল্ম সিটিতে যাওয়ার পরে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা তো কাজ করছি, পৃথিবীতে সবচাইতে পরিশ্রমী আর্টিস্ট আমরা, পৃথিবীতে সবচাইতে ট্যালেন্ট আর্টিস্ট আমরা, এটা আমরা বলতে পারি। কারণ আমাদের এখানে 2 দিনে 1 ঘন্টার একটা নাটক শেষ হয়, 3 দিনে 90 মিনিটের একটা টেলিফিল্ম শেষ হয়। এটা ওয়ার্ল্ডের কোথাও নাই, এবং এই সময় দিবে না, এই সময় দিবে না। আমরা যেই কম টাইমের মধ্যে কাজ শেষ করি, একটা সিনেমা আমরা 25 দিন 30 দিন
12 দিন, এমনও আছে যে 18-20 দিনের মধ্যে আমরা কিন্তু একটা সিনেমার জাস্ট লেন্থ আমরা শেষ করে ফেলছি। তো আমরা না অনেক জায়গা থেকে বঞ্চিত, তারপরেও আমরা এক একজন সোলজারের মতন, আমাদের ডিরেক্টররা বর্তমানের, আমাদের প্রডিউসাররা, আমরা আর্টিস্ট যারা আছি, আমরা সবাই না সোলজারের মতন আসলে কেউ পিছু হটছি না। আর আমাদের এত বড় একটা ফিল্ম সিটি, এত বড় একটা এখানে সুযোগ সুবিধা, সব কিছু চাইলে এটা করা যায়। যে মিউজিয়ামটা করবে, এটা কোথায় করবো? আজকে আমি শুটিং করছি পুরান ঢাকায়, তো আমার একটা সেট যদি আমার মিউজিয়ামে, আমার যদি ফিল্ম সিটিতে হয়, সেটটা তো ওই রকম করেই রাখতে পারবো। হায়দ্রাবাদের আমরা কারণ বারবার ওইখানে যাই, হায়দ্রাবাদে যখন বাহুবলী হয়েছে, তারপরে যে RRR সিনেমা হয়েছে, তখন কিন্তু এই সেটগুলো এখানে কিন্তু করে রাখা হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে, কারণ দর্শক মানুষজন আসছে, এসে দেখে চলে যাচ্ছে। তো আমাদের এত বড় একটা জায়গা, এখানে কোনো ধরনের চলচ্চিত্র নিয়ে কোনো কথা বলার কেউ নেই, কিংবা গবেষণা হচ্ছে না, কিংবা ওইখানে সেট করলে আসলে কিভাবে আমরা সুযোগ সুবিধা ওইখানে পাচ্ছি, যে কাজ করে আবার ঢাকায় ব্যাক করা, কিংবা আসলে বিষয়টা কি হচ্ছে। তো এটাই আর কি। সো একটা যে মিউজিয়াম হবে, সেটারও তো ওই জায়গা কিংবা ওইভাবে তো আসলে ডিজাইনটা রাখতে হবে। মানে সেই জায়গা, সে অনেক বড় জায়গা লাগবে। আমাদের যে FDC আছে সেখানেও হতে পারে, কিংবা যেখানে যে সিটি হয়েছে ওখানেও হতে পারে, কিন্তু একটা ভালো ছবি যেটা অনেক নাম করবে, সেই ছবিটার অন্তত একটা দর্শকরা যে দেখুক যে সেটগুলো এরকম ছিল। জি, এরকম ছিল। এবং সেটা অর্থ উপার্জন হবে। হ্যাঁ, সেটা ছোট আকারেও হতে পারে, সেটা একদম যে নট নেসেসারি যে আমরা 2 বিঘা 3 বিঘা জায়গা ধরে করতে হবে, হয়তো বা ছোট করে যে আমরা এই এখানে এই জায়গায় এভাবে শুটিং করেছি এভাবে। জি। এবং কস্টিউমটা কেমন ছিল, তাই না, এগুলো। তো এইসব চিন্তা কিন্তু করতে হবে এখন। জি। সেই চিন্তা যদি আমরা না করি, তাহলে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের চলচ্চিত্রকে, আমাদের দর্শক তৈরি করার এটা একটা প্রসেস। হ্যাঁ, এখন দর্শক খালি টেলিভিশনের সামনে দেখে, টুকটাক নাটক দেখে, বিদেশি সিনেমা দেখে। জি। তো সেই জায়গা থেকে তো দর্শকদের ফিরিয়ে আনতে হবে। সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য একটা সিনেমা শেষ করার পরে প্রডিউসার কিংবা সবার উচিত আসলে ছবির প্রমোশনটা করা। আমরা ছবি ঠিকই 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা দিয়ে খরচ করে ছবি বানাচ্ছি, অথচ আমরা প্রমোশনের পেছনে 1-2 কোটি টাকা বাজেট। ধরুন একটা ছবি বেরোনোর আগেই পত্রপত্রিকাটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। যারা চলচ্চিত্রের সমালোচক, তাদেরও কিন্তু পালতে হয়। আমার মনে হয় যে সিনেমার শুরু থেকে একদম ফ্রম দ্য ডে ওয়ান, যেদিন থেকে সিনেমার ঘোষণাটা আসলো, সেদিন থেকে আসলে প্রচারণাটা শুরু হওয়া উচিত। এবং আজকে নতুন দর্শক যারা তরুণ একদম, তারা অনেকে মানে একটু ইউরোপ মনস্ক, আমেরিকা মনস্ক, হ্যাঁ, তো এরা ওইদিকে ছবি দেখে অভ্যস্ত, এবং একটু সায়েন্স ফিকশন দেখে, আর আইটি দিয়ে যেসব ছবি বানাচ্ছে সেগুলোর দিকে ঝোঁক। তো আমরা তো সেই প্রযুক্তির কাছাকাছি আমাদের থাকতে হবে, আমাদের চলচ্চিত্র না হলে কিন্তু আমরা যেতে পারবো না। ধরুন সত্যজিৎ রায় যে পরিশ্রম করে ছবি বানাতেন, আমাদের দেশে অনেক কিন্তু বড় পরিচালকরা ছিলেন, তখন ছবি অনেক ভালো চলতো। ধরুন খান আতার মতো লোক, জি, কত জীবন ঘনিষ্ঠ ছবি বানিয়েছে। শুধু ফ্যান্টাসি দিয়ে তো আর জীবন চলে না, তাই না? তো আপনি কোন ধরনের ছবিতে অভিনয় করতে পছন্দ করেন? আমি যেরকম ম্যাস ছবিতেও আসলে ম্যাস অডিয়েন্সের জন্য ছবিতে ফুল লেন্থ কমার্শিয়াল যে সিনেমাকে বলা হয় যে 4টা গান কিংবা 6টা ফাইটের যে ছবি, এটাতেও যেরকম আমি এনজয় করি, প্লাস হচ্ছে আমার ঢাকায় দেবদাস যেরকম একটা অফ ট্র্যাকের গল্প, আবার যদি ট্রাইব্যুনাল বলি, এটাও একটা অফ ট্র্যাকের গল্প। এখানে খুব বেশি নাচাগানা নাই, খুব বেশি মারামারি নাই। হ্যাঁ, দুইটাই এখন আমি এনজয় করি, কিন্তু থাকে না যে এখন আমি আসলে ক্যারেক্টার হয়ে আসলে একটা ট্রাইব্যুনালে আমার নাম হচ্ছে বোরহান, আর ঢাকায় দেবদাসে আমার নাম হচ্ছে বাবুল। তো আমি না দুইটা এনজয় করি। এর মাঝখানে যদি আমি সিক্রেটের কথা বলি, সিক্রেট আমার আরেকটা ছবির নাম, যেটার পরিচালক বন্ধন বিশ্বাস। তো এটা আবার হচ্ছে এই ছবিগুলো থেকে পুরো 180 ডিগ্রি আলাদা, কিংবা 360 ডিগ্রি আলাদা। এটা হচ্ছে আবার ফুল লেন্থ একটা কমার্শিয়াল সিনেমা। আপনার প্রিয় নায়ক কে? বাংলাদেশের জায়গা থেকে যদি বলি, যে ছোটবেলায় বিটিভিতে যখন সিনেমা দেখতাম দেশে, তখন আসলে প্রত্যেক সপ্তাহেই নতুন একজন হিরো, যেরকম রুবেল স্যারের কথা বলি, আলমগীর স্যারের কথা বলি, নায়ক রাজাক স্যারের কথা বলি, সালমান শাহ ভাইয়ের কথা বলি, যারা আছেন, মানে সবাইকে না এক এক সময় এক একজনকে আসলে আইডল মনে হতো। মাসুদ রানা স্যার, তারপর হচ্ছে এইদিকে জাফর ইকবাল স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার। তো সবাইকেই না কেউ, মানে আমার তো বিভিন্ন গল্পের টেস্টের কাজ করতে হয়, তো ওনাদের দেখে ওনারাও তো ডিফারেন্ট গল্পের আসলে চরিত্র করে গেছে। তো এই টেস্টটা তো আসলে আমার সবসময় আসলে হতে থাকে, আপনাকে এটাকে কি বলে, পরিবর্তিত হতে থাকে। সো ফিক্সড আসলে কেউ না, যারা কাজ করেছেন আমি সবাইকে আসলে আইডল মানি। আদর আজাদ, আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, যে আপনি আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য, কিংবা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য এই চলচ্চিত্র পরিচালনা করার কোনো
আশা কিংবা আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন আপনার আছে কিনা, এই প্রশ্নের উত্তরটি নেব একটু ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন এই প্রজন্মের হার্টথ্রোব অভিনেতা, নায়ক আদর আজাদ। আমরা ফিরছি বিরতির পর। আমার আসলে আর্টিস্ট হয়ে কিংবা অভিনেতা হয়েই আসলে সারাটা জীবন থাকতে চাই। পরিচালনা এটা অনেক বড় একটা বিষয়। মানে এখানে 1 সেকেন্ড থেকে মানে মিলি সেকেন্ডও আসলে দর্শক কাউন্ট করে। হ্যাঁ, যদি বা খারাপ হয়, প্রজেক্টের জন্য গালি কিন্তু আর্টিস্ট শুনে যখন স্ক্রিনিং হয়, কিন্তু তারপরে এটা অনেক বড় একটা সাধনার বিষয়। আমাদের পাশের দেশের চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্রে আইটেম সং নামে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। সেটা মানে দর্শকদের এই ধরনের আইটেম সঙ্গে আপনি বিশ্বাস করেন কিনা, কিংবা যে অপ্রয়োজনীয় নাচ, অপ্রয়োজনীয় গান, এগুলো অপ্রয়োজনীয় মারামারি, মানে এটা দর্শকদের খুশি করার জন্য, বিনোদন দেওয়ার জন্য করা হয়, কিন্তু এটা কি চলচ্চিত্রের ছবির মান কি বাড়ায়? এখন যেহেতু আমরা সত্যি কথা বলতে আমরা যেই ভালো জিনিসটা দেখে আসছি, কিংবা আগেও তো আমাদের বাংলা চলচ্চিত্রের যদি কথা বলি, আগে কিন্তু এই ফ্যান্টাসিটা কিংবা এগুলোর কিন্তু কোনো প্রয়োজন হয়নি, উদ্ভট জিনিস ছিল না, উদ্ভট কোনো জিনিস ছিল না। তো এখন যেহেতু সবার হাতে মোবাইল, তো সেই জায়গাটা থেকে একটা ইউটিউবে গেলে এখন একটা ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ থাকলে টেস্টটা কিন্তু 10 রকম হয়। যে জিনিসটা আমাকে বিনোদিত করছে, কিংবা সেটা গান হতে পারে নাচ, এটাই কিন্তু আসলে এটা কারো কিছু করার নাই, এটা অ্যাটলিস্ট মানে এটা হয়ে গেছে। তো আমি বিশ্বাস করলেও আসলে দর্শকের কোনো কিছু, দর্শকের রুচির অনুযায়ী যেই টেস্টের ওনাদেরকে ভালো মনে হবে, যেই কাজটা ভালো মনে হবে, ওনারা সেটাই দেখবে। ঢাকা তো রাজধানী, সেখানে অনেক কিছু হয়। এখন জেলা পর্যায়ে আমরা কি করব? জেলা পর্যায়েও আসলে সংস্কৃতির জায়গাটা থেকে আমরা আসলে যেতে চাই না। জেলা শহরে আসলে প্রমোশন করতে চাই না আমার ছবির। 6 মাস আগে জেলা শহরের মানুষকে আমরা জানাতে চাই না। প্রত্যেকটা জেলায় যদি একটা করে সিনেপ্লেক্স যদি থাকতো, তাহলে কিন্তু মানুষজন ইভেন রুচি মান, ওই মানদণ্ডটা বজায় রেখে যদি আমরা সিনেমা প্রত্যেক সপ্তাহে রিলিজ করতে পারতাম। এখন তো আমাদের সিনেমা হয়ে গেছে হচ্ছে ফেস্টিভ কেন্দ্রিক, 2 ঈদ কেন্দ্রিক। তো যদি 12 মাসে যদি আমরা অ্যাটলিস্ট 24টা ছবি, সেটা যেভাবে হোক, যেই ছবি হোক, হতে পারে ফুল লেন্থ কমার্শিয়াল ছবি, হতে পারে ফুল লেন্থ আর্ট ফিল্ম, সেটা যেটাই হোক। কারণ একটা সময় বগুড়া শহরে 7 মাথার মতো জায়গায় 15টি হল ছিল। আমার বাড়ি যশোর, সেখানে মনিহারের মতো একটা যশোর মনিহার, জি, মানে নাম সব মানুষ দেখতে যেত, সারা বাংলাদেশের লোক ছবি দেখতে যেত। তো সেখানেও 7-8টা আমাদের ছিল, হল ছিল। আমরা চাই যে এখন সিনেপ্লেক্সগুলো গড়ে উঠুক বিভিন্ন জায়গায়, এবং এখানে রাষ্ট্রীয় প্রণোদনাও দরকার, যে যেন জায়গা দেওয়া যায়, সুন্দর করে মানুষ সপরিবারে এসে দেখতে পারে ছবি। সে জায়গাগুলো তো খুবই জরুরি, এবং তৈরি না হলে আমাদের ছবির জগৎটা আবার আগের মতো হবে না। জি স্যার, কারণ বিনোদনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। তো আমরা যেভাবে এগিয়ে আসছি, আমাদের প্রডিউসার কিংবা যারা এই যে হল মালিক যারা আছেন, যাদের সিঙ্গেল স্ক্রিনও আছেন, তারা যদি আসলে সিনেপ্লেক্সের জায়গায় যদি একটু উদ্যোগ যদি নেয়, তাহলে আসলে সব কিছু অ্যাটলিস্ট চেঞ্জ। ধরেন 80 দশক 70 দশকে আমরা দেখছি মফস্বলে মাইকিং করা হতো, যে আজকে অমুক সিনেমা খুব সুন্দর একটা কণ্ঠ বলে বেড়াতো, আমরা খুব কান দিয়ে শুনতাম এবং ছবিটা দেখতাম গিয়ে। তো সেই হয়তো প্রচারের ধরন বদলাবে, কিন্তু এটা চালু রাখতে হবে। না, এখনো মাইকিং বেশ কিছু জায়গায় হয়। যখন আমি আমার একটা ছবির ক্যাম্পেইনে রংপুরে গিয়েছিলাম, ওইখানে দেখি মাইকিং করছে, আসিতেছে মানে চলছে অমুক ছবি অমুক, মানে এটা এখনো আছে। এই ঐতিহ্যটা রাখা উচিত, মানে মানুষ কিন্তু ওটা পছন্দ করে, যে একটা ছবি আসছে তাদেরকে আগ্রহী করে তোলা। তারপর আমাদের যদি হলের পরিবেশটা অনেক ভালো হয়, যদি আমাদের যেই মা বোনেরা আছেন এরা যদি রুচিশীল ছবি যদি পায় তাহলে অবশ্যই আসবে। যেরকম আপনার এই ছবিটার নামটাই বেশ সুন্দর, যে ঢাকায় দেবদাস। সবাই মা বোনেরা যাবে, দেখি দেবদাসের কি দুরবস্থা। জি, এটাই তো। এইরকম যদি রুচিশীল কিছু কাজ আমরা করতে পারি, কিছু কাজ না, আমাদের করে যেতে হবে রুচিশীল, দর্শক তার রুচিটা ফিক্সড করে নেবে একটা সময়। আপনি যখন বাইরে বের হন, তখন ধরেন আগে যেরকম রাজ্জাক বেরোলে মানুষ ঘিরে ধরতো, কিংবা সোহেল রানা, রাজ্জাক, এইসব নায়করা যখন বেরোতো, তাদের দেখার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে যেত তাদের। তো এখন আপনারা যখন বের হন পথে, কিছু কিছু কি এরকম ঘটে? সোশ্যাল তো এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন ফেসবুক থেকে শুরু করে সব কিছু, তো আমরা যদিও আমি ফেসবুক ইয়েতে খুবই কম অ্যাক্টিভ,
তারপরেও হচ্ছে এটা তো এখন সবার তো হাতে নাগালে। আগে যে ফ্যান্টাসিটা কাজ করতো ডেফিনেটলি এখন এই ফ্যান্টাসিটা বাংলাদেশে একটু কম কাজ করে, একটু কম কাজ করে। কারণ রাজ্জাক স্যার, আলমগীর স্যার, সোহেল স্যার ওনারা যেটা পেয়েছেন, ওনারা যেটা পেয়েছেন, কারণ তখন বিটিভি সিনেমা হল, বিটিভি পত্রিকা, এছাড়া তো কোনো কিছু ছিল না। আর এখন তো সব কিছু এত হাতের কাছে, তো এখন আসলে ওই জায়গা থেকে আমাদের অনেক টাফ ওই জনপ্রিয়তাটা অর্জন করা। ভারতে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। ভারতেও সেটা এক দুইজনের জন্য, সালমান খান কিংবা শাহরুখ খান যেটা যারা দাঁড়িয়ে আছেন, তারপরে কিন্তু অনেক টাফ হয়ে গেছেন। ইউরোপেও টাফ বিষয়টা ইউরোপেও টাফ হয়ে গেছে, মানে সবটা জায়গায় টাফ হয়ে গেছে, কারণ এই যে অনলি বিকজ অফ সবাই নায়ক, সবাই সবাই অভিনয় করে, সবাই নায়ক, সবাই যে যার মতো করে যে যার জায়গায় এখন মোটামুটি। এবং এখন তো গোনা হয় খালি কতটাকে লাইক করছে কিংবা ফলোয়ার আছে কিংবা তার কতটা শেয়ার হচ্ছে, এইসব নিয়ে চিন্তা মানুষের মধ্যে। এটাও থাকবে না, আবার নতুন কোন প্রযুক্তি ভেঙে দিবে। কিন্তু চলচ্চিত্র তো থাকবে, চলচ্চিত্রকে রাখতে হবে। এবং আমি মনে করি চলচ্চিত্র সমাজের দর্পণ, ভালো মানুষ গড়ার একটা বড় জায়গা, সেই জায়গায় আমাদের থাকতে হবে। এবং চলচ্চিত্রের হিরোদের চেহারা ভালো হতে হয়, যে একটা ধারণা যে তার চেহারা খুব সুন্দর হতে হবে, সে ধারণার সঙ্গে আপনি আছেন। এখন অনেক মেয়েরা তাদের প্রেমে পড়ে, নিশ্চয়ই আপনারও পড়ে নাকি? যদি প্রেমেই না পড়ে তাহলে তো আসলে সেই নায়কের আর কি হতো। আপনি কি বিবাহিত? আমি বিবাহিত। প্রেম করেই নিশ্চয় করেছেন? প্রেম করে। আপনার ওয়াইফকে এখন চায় যে ও চলচ্চিত্র করুক? হ্যাঁ, চায়। আপনার প্রিয় নায়িকাকে? একজন দুইজনকে আমি বলতে পারবো না, যে কাজটা যখন দেখি ভাল লাগছে তখন আসলে তাকে আসলে প্রিয় মনে হয়। আপনার ডিসিপ্লিনটা কি ছিল লেখাপড়ায়? লেখাপড়া আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি লাস্ট হচ্ছে ওয়েস্টিনে ছিলাম, ফ্রন্ট অফিসে, তো ইন্টার্নি করছিলাম। এর মধ্যে হচ্ছে আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, চ্যানেল হ্যান্ডসাম, দ্য আলটিমেট ম্যান, পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর হচ্ছে আমি চ্যাম্পিয়ন। আপনি যদি নায়ক না হতেন তাহলে কি হতো? হোটেলিয়ার হতাম, হসপিটালিটি ম্যানেজমেন্টে, হয়তো বা কেবিন ক্রু হতাম। এখন যে জীবন বেছে নিলেন, এটাই কি আপনার? এটার জন্যই আমার জন্ম হয়েছে। আপনার বাবা মা বেঁচে আছেন নিশ্চয়ই? তারা যখন দেখে যে আমার ছেলে নায়ক, কি ফিল করে? প্রাউড ফিল হয়। প্রাউড ফিল হয়। জি। বোন আছে? হ্যাঁ। কি খেতে পছন্দ করেন? বাংলা খাবার। বাংলা খাবার, ইলিশ মাছ? হ্যাঁ, সব ধরনের মাছই, যে মাছ পুকুরে পাওয়া যায় সেই মাছ আরো বেশি ভালো। জিমে যান? ওয়ার্কআউট প্লেস না, জিমে যাওয়া হয়, সেটা আমার ছোট্ট একটা জোন আছে, এটাই আমার ওয়ার্কআউট বলি। বই পড়েন কিনা? বই পড়া হয়। কবিতা পড়েন? কবিতা পড়া হয়। কবিতা পড়া হয়, খুব ভালো। আবৃত্তিটা করা হয়। আবৃত্তি খুব দরকার একজন নায়কের, ভয়েস ভোকালের জন্য। নিশ্চয়ই আপনার জেলা আছে কোনো, নাকি ঢাকাতেই? বগুড়া জেলা। বগুড়া সদর। বগুড়ার বিখ্যাত দধি, বগুড়া দধি খেয়ে আমি মাঝে মাঝে আনি খাই। তো ঠিক আছে, একসাথে কোনো একদিন আমরা দধি খাবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের আদর আজাদ মানুষের আদরে আদরে অনেক বড় হয়ে উঠুক, সম্মান পাক, চিত্রনায়ক হিসেবে বিশ্বে নাম করুক, এবং আমাদের চলচ্চিত্র আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, যেটা এখন নেই সে অন্ধকার দূর হোক ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আদর আজাদ আমাদের সম্ভাবনার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন, এবং আমরা মনে করি তার কথা বলার ধরন, বাচনভঙ্গি, তার উচ্চারণ, তার এবং চলচ্চিত্র সম্পর্কে তার যে ধারণা, সেগুলো এই বয়সে তিনি অনেকটা অর্জন করে ফেলেছেন এবং সামনে নিশ্চয়ই আরও করবেন। আমরা যে জ্ঞানকেন্দ্রিক সমাজ চাই, তার মধ্যে চলচ্চিত্রের একটা বড় জায়গা, সেটা আমাদের শিক্ষার জায়গা, বিনোদনের জায়গা, সেটা যেন বাংলাদেশে আবার নতুনভাবে জেগে উঠতে পারে। তার সঙ্গে আদরের মতো ছেলেরা থাকবে, সেটা আমরা চাই। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আদর আজাদের সঙ্গে, তার নতুন ছবি যখন রিলিজ হবে সেই সময়। বিশেষ করে আমি খুব আগ্রহ প্রকাশ করব ঢাকায় দেবদাস ছবিটি যখন হবে, দর্শকরা যখন এই ছবিটা দেখবে, তার ফিডব্যাকটা কেমন হচ্ছে সেটা জানার জন্য ওকে আবার আমি এখানে ডাকতে চাই আমাদের এই অনুষ্ঠানে। ততদিন আপনারা অপেক্ষায় থাকবেন। শুধু দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।